আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সাথে আছি আমি নাবিলা রহমান। প্রথমে জানিয়ে দিচ্ছি ইউসিবি সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত 28 অক্টোবর থেকে মাঠে থাকবে। সন্ত্রাসীদের হুমকিতে প্রার্থীদের মধ্যে শঙ্কা বাড়ছে। পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে চলতি সপ্তাহে সরকারের মনোভাব জানানো হবে বিশ্ব ব্যাংককে, বললেন অর্থমন্ত্রী। এ ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি, দাবি পররাষ্ট্রমন্ত্রীর। টানা দরপতনে ডিএসসির সামনে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আমরণ অনশন। পুঁজিবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল সারা বিশ্ব। আর্থিক ব্যবস্থার সংস্কারের তাগিদ বিশ্লেষকদের। এবং তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসলে বেগম জিয়াকে গদির পরিবর্তে জেলে যেতে হতে পারে, গাজীপুরের জনসভায় বললেন প্রধানমন্ত্রী। রবি উদয় পস্পিক থাকলে আপনি তৈরি। রবি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে 28 অক্টোবর থেকে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 1 অক্টোবর পর্যন্ত সেনাবাহিনী সেখানে দায়িত্ব পালন করবে বলে কমিশন থেকে জানা গেছে। এই নির্বাচনে সেনা মোতায়েনের জন্য প্রার্থীরা আগে থেকেই কমিশনের কাছে দাবি জানালে কমিশনও প্রয়োজনে সেনা মোতায়েনের আশ্বাস দেয়। 30 অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে রিটার্নিং অফিসার বিশ্বাস লুৎফর রহমান জানিয়েছেন, এই সংক্রান্ত চিঠি তার হাতে এসে পৌঁছেছে। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের সংখ্যা। মেয়র প্রার্থীর পর এবার কয়েকজন কাউন্সিলর প্রার্থী অভিযোগ করেছেন সন্ত্রাসীরা তাদের হুমকি দিচ্ছে। এজন্য তারা স্থানীয় প্রশাসনের বিতর্কিত ভূমিকা ও রাজনৈতিক প্রভাবকে দায়ী করেছেন। নারায়ণগঞ্জ ঘুরে এসে রিপোর্ট করছেন আলমগীর স্বপন, সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি আব্দুস সালাম, ছবি তুলেছেন আজিজুল হাকিম পলাশ। নির্বাচনের আর প্রায় 2 সপ্তাহ বাকি, তাই প্রার্থীদের প্রচারণাও তুঙ্গে। এক্ষেত্রে মেয়র প্রার্থীদের পাশাপাশি পিছিয়ে নেই কাউন্সিলর প্রার্থীরাও। তবে প্রচারের এ ডামাডোলে তাদের চিন্তা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়েও। তারা বলছেন, এরই মধ্যে কোনো কোনো প্রার্থীর পক্ষে সন্ত্রাসীরা মাঠে নেমেছে, ভয়ভীতিও দেখাচ্ছে। এক্ষেত্রে তারা সেনা মোতায়েনের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানান। যেহেতু মেয়র নির্বাচন নিয়ে খুব উত্তেজনা এখানে চলছে, সেই কারণেই এখানে মানুষ শঙ্কিত আগামী নির্বাচনে কি হবে। ইতিমধ্যেই হুমকি দামকি এগুলি শুরু হয়েছে। আমরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মিনিমাম 1 সপ্তাহ পূর্বে সেনাবাহিনীর মোতায়েন চাই। সেনা মোতায়েন তো ভালো জিনিস, ভালো। আমরা আরো স্মুথলি ভোট দিতে পারবো, দিতে পারবে ইনশাআল্লাহ। মানুষও খুশি হবে যে না, আর্মি আমাদের পাশে আছে। তাদের আরো অভিযোগ, মেয়র প্রার্থীরা স্থানীয় এ নির্বাচনে রাজনৈতিক রং লাগিয়েছেন। তাই তারা স্থানীয় সমস্যার সমাধানের কথা না বলে গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক সমর্থনকে। কাউন্সিলর প্রার্থীরা একে ভোটারদের মতামতকে অবজ্ঞা করার চেষ্টা হিসেবে দেখছেন। স্থানীয় লোক মনে করে যে দল যেতে যা করুক তা করুক, কিন্তু আমরা কাউন্সিলর নির্বাচন করবো নিশ্চিতভাবে একটা ভালো লক্ষ্যে। কোনো কোনো প্রার্থী নির্বাচনে তার দলীয় সমর্থনে প্রচার প্রপাগান্ডা চালায়, এবং কোন কোন জনপ্রতিনিধিও এই নির্বাচনে তাদের পক্ষে প্রচারণা চালায়। দলীয় অবস্থান বাইরে রেখে কাউন্সিলর প্রার্থীরা নিজেদের ব্যক্তিগত ইমেজ ও অবস্থানকে কাজে লাগিয়ে রয়েছেন নির্বাচনী প্রচারণার মাঠে। তারা মনে করছেন, স্থানীয় নির্বাচনে স্থানীয় বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাসই হতে পারে নির্বাচনী বিজয়ের জীবনকাঠি। আলমগীর স্বপন, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগের বিষয়ে সরকার কি মনে করে এবং কি করতে চায় তা এ সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকে আনুষ্ঠানিকভাবে জানাবে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন, এই বিষয়ে সরকারের অবস্থান চূড়ান্ত করা হয়েছে। তবে এ কারণে শেষ পর্যন্ত বিশ্বব্যাংকের অর্থায়ন থেমে থাকবে না বলেও মনে করেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। গোলাম পারভেজের রিপোর্ট। পদ্মা সেতু নিয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগ আর সেতু নির্মাণে দাতাদের ঋণ বন্ধ করার পর সরকার প্রথমে প্রকল্প পরিচালক ও পরে সেতু বিভাগের সচিবকে অপসারণ করেছে। অভিযোগের বিষয়ে অর্থমন্ত্রী, যোগাযোগমন্ত্রী, এমনকি বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরও প্রচার মাধ্যমে বিভিন্ন মন্তব্য করেছেন। জানা গেছে, পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ ও দাতাদের ঋণ স্থগিতের বিষয়ে সরকার কঠোর অবস্থান নিচ্ছে। বিশ্বব্যাংকের কাছে তারা দুর্নীতির সাক্ষ্য প্রমাণ চাইবে এবং তার ভিত্তিতেই ব্যবস্থা নেবে। একই সাথে অভিযোগের বিষয়ে সরকারের অবস্থান কি এবং সরকার কি করতে চায় তাও জানাবে।
পদ্ধতি আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে প্রায় গেছি। ডক্টর মাসি এজ দি ইন্টিগ্রিটি অ্যাডভাইসার উইল কমিউনিকেট উইথ দি ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্ট। উনি ওনার রেকমেন্ডেশন পাঠিয়ে দেবেন। সেই চিঠিটা ইস্যু হওয়ার পরে আই শ্যাল রাইট টু দি প্রেসিডেন্ট অফ দি ওয়ার্ল্ড ব্যাংক রেসপন্ডিং টু দি হোল ম্যাটার। কেননা তাদের কমিউনিকেশন ইজ উইথ মি অ্যাজ গভর্নর অফ দি ব্যাংক। আমি সেখানে অফকোর্স আমাকে প্রাইম মিনিস্টারকে ইনভলভ করতে হবে। আচ্ছা, ওই চিঠিটা যেদিন ইস্যু করব সেদিন প্রশ্ন উত্তর দেব। এই জন্য বলেছি এই সপ্তাহের মধ্যে হবে এই সপ্তাহের মধ্যে। এদিকে ভারতকে দেয়া ট্রানজিট সুবিধার বিষয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী বছর মার্চের মধ্যেই সরকার ট্রানজিট ফি ও সব ধরনের মাশুলের হার চূড়ান্ত করবে। পাশাপাশি ভারতের আগ্রহের কারণে তাদের চট্টগ্রাম বন্দর ব্যবহারেরও অনুমোদন দেয়া হবে। ট্রানজিট ফি নেগোশিয়েট করা এবং এই সম্বন্ধে একটা সমঝোতাতে আসা 3-4 দিনে হবে না। সুতরাং সামনের মাসে দেখব, দেখে আমরা নেগোসিয়েশন শুরু করব। আমাদের টার্গেট হচ্ছে মার্চের আগে করতে হবে, কেননা মার্চে ওদের বর্তমান যে ট্রানজিট এগ্রিমেন্ট আছে সেটা এক্সপায়ার করে। যে আমাদের চট্টগ্রাম এবং মংলায় এখন অ্যাক্সেস ক্যাপাসিটি আছে। অ্যাক্সেস ক্যাপাসিটি যদি থাকে তাইলে সেটা তো আমরা বিবেচনা করতে পারি। এইটুকু আমি ওনাকে বলেছি। সচিবালয়ে যোগাযোগ মন্ত্রী ও ভারতীয় রাষ্ট্রদূতের সাথে আলাদা বৈঠকের পর অর্থমন্ত্রী এসব কথা বলেন। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক ঋণ সহায়তা স্থগিত করলেও তাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। আর এই প্রকল্পে যারা কাজ পাননি তাদের কারণেও দুর্নীতির অভিযোগ উঠতে পারে বলে আশঙ্কা তাঁর। একই সাথে শিগগিরই পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে সব সংকট দূর হবে বলে বিশ্বব্যাংক তাকে আশ্বস্ত করেছে বলেও জানান দীপু মনি। মাহফুজ মিশুর রিপোর্ট। যুক্তরাষ্ট্র সফরকালে গত 13 অক্টোবর বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুর ঠিকাদার নিয়োগ নিয়ে দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন ডাক্তার দীপু মনি। জানান, প্রয়োজনে প্রকল্পের যে কোনো তথ্য বিশ্বব্যাংকে সরবরাহ করবে বাংলাদেশ। দুর্নীতি বা অনিয়মের অভিযোগ ওঠায় বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে কিনা কিংবা এর ফলে বহির্বিশ্বে দেশের সুনাম নষ্ট হচ্ছে কিনা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব প্রশ্নের মুখোমুখি পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। প্রশ্ন উত্থাপিত হতেই পারে, কিন্তু প্রশ্ন উত্থাপিত হলেই সেটির জন্য দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে হবে তার কোনো কারণ নেই। এইরকম একটি প্রজেক্ট নিয়ে কোনো প্রশ্ন উত্থাপিত হলে সেটিতে বাংলাদেশ সরকার সঙ্গে সঙ্গে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেভাবে স্বচ্ছতার সঙ্গে তারা কাজ করে যাচ্ছে, ভাবমূর্তি ক্ষুণ্ণ হবার আমি কোন রকম কোনো কারণ দেখি না। মন্ত্রীর আশঙ্কা, ব্যয়বহুল এই প্রকল্পের কাজ না পেয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এরকম অভিযোগ করতে পারে। তবে পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে অচলাবস্থা বেশিদিন থাকবে না বলে আশাবাদী তিনি। খুব বড় আকারের প্রকল্পে অনেক পক্ষ থাকে, অনেকেই কাজ করতে আগ্রহী হন। যদি কোনো পক্ষ বাদ পড়ে, যে কোনো কারণেই হোক, তাদের দিক থেকে নানান সময় নানান প্রশ্ন উত্থাপিত হয়। কিছুদিন আগেই তাদের ওয়ার্ল্ড ব্যাংক বোর্ডও এটিকে পাশ করে দিয়েছে। তারা বলেছেন তারা যত দ্রুত সম্ভব তারাও এই কাজটি করতে চান, এই পদ্মা ব্রিজের ইমপ্লিমেন্টেশনে তারা যেতে চান। দীপু মনির সাথে বৈঠকে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের উদ্বেগের খবর দেশটির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হলেও মন্ত্রীর দাবি এরকম কিছু ঘটেনি। কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান কোনোটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেননি। তিনি আশা ব্যক্ত করেছেন যে গ্রামীণ ব্যাংক তার সুনাম অক্ষুণ্ণ রেখে এটি কাজ করতে পারবে। যুক্তরাষ্ট্রের পলাতক বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে আনতে মার্কিন সরকারের সহযোগিতা আর আগামী বছর প্রেসিডেন্ট বারাক ওবামার ঢাকা সফরেরও আশ্বাস মিলেছে দীপু মনির এবারের সফরে। মাহফুজ মিশু, এটিএন বাংলা, ঢাকা। টানা দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আমরণ অনশন চলছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত তা চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। এদিকে বিনিয়োগকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ এবং বিএনপি নেতা ড মঈন খান। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। প্রায় 10 মাসেরও বেশি সময় ধরে বিনিয়োগকারীদের বিক্ষোভ, মিছিল, ভাঙচুর আর মতিঝিলের ব্যস্ত রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েও শেয়ার বাজারের দরপতন ঠেকেনি। নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কোনো আশ্বাসই যেন প্রাতিষ্ঠানিক ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পারছে না। গত সপ্তাহে 3 দিনে প্রায় 350 পয়েন্ট হারিয়ে বৃহস্পতিবার কিছুটা ঘুরে দাঁড়ালেও রোববার আবারও সেই পুরনো চেহারায় ডিএসইর মূল্যসূচকের গ্রাফ। আর তাই 20-25 জনের অংশগ্রহণে শুরু হলেও দিন শেষে আমরণ অনশনে অংশ নেয়া বিনিয়োগকারীর সংখ্যা
কয়েকশো ছাড়িয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী দেশের 33 লক্ষ বিনিয়োগকারী আবেগ অনুভূতি বুঝে উনি পুঁজিবাজার সম্পর্কে যেমনিভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, ঠিক তেমনিভাবে সেই বিষয়ে উনি একটি সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত, সুস্পষ্ট বক্তব্য না দেওয়া পর্যন্ত আমরা দেশব্যাপী আমাদের আমরণ গণ অনশন কর্মসূচি আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। রোববার দুপুর 2টার পর বিনিয়োগকারীদের দেখতে যান মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান। কারসাজির সাথে জড়িতদের নাম প্রায় সবাই জানলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানান তিনি। পরে সেখানে যান বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় বিএনপি নেতা ডক্টর মঈন খান অভিযোগ করেন, কিছু চিহ্নিত লোক লাখ লাখ বিনিয়োগকারীকে নিঃস্ব করে দিলেও সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বিধ্বস্ত অর্থনীতিকে আমরা পুনর্গঠন করার জন্য সর্বপ্রথম যে কাজটি করব, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি ক্ষুদ্র বিনিয়োগকারীর ক্ষতিপূরণ ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এদিকে দিন শেষে ঢাকার বাজার মূল্যসূচক হারিয়েছে 181 পয়েন্ট। হাতবদল হওয়া 250টি কোম্পানিরই শেয়ারের দর পড়েছে, উঠেছে মাত্র 11টির। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। ওয়াল স্ট্রিট দখল করো, পুঁজিবাদ ধ্বংস করো, এমন স্লোগানে উত্তাল ইউরোপ ও আমেরিকার প্রধান প্রধান শহর। শনিবার থেকে এখনও লাগাতার সমাবেশ মিছিল চলছে। ইতালি ও স্পেন সহ বেশ কয়েকটি দেশে অন্তত 90টি শহরের বিক্ষোভকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। সব জায়গাতেই ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের উপর হামলা চালায় বিক্ষোভকারীরা। বিশ্বের অন্যান্য দেশের মতো স্থানীয় বিশেষজ্ঞদেরও ধারণা, বৈষম্যহীন আর্থিক ব্যবস্থাপনা চালু না হলে বিপর্যয় অনিবার্য। রুমিন ওমানের রিপোর্ট। সব কথার আসল কথা শান্তিতে থাকা, আর পেটের খিদে এমন জিনিস, নিজের শান্তি তো দূরের কথা, তা সবারই ঘুম হারাম করে দেয়। পুঁজিবাদী বিরোধী লাগাতার বিক্ষোভে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বিক্ষোভকারীদের শাস্তি দেবার হুমকি দিলেও বলতে বা বুঝতে পারছেন না লক্ষ লক্ষ ক্ষুব্ধ মানুষের পিছনের মানুষটিকে। 2008-এর পরবর্তীতে পৃথিবীব্যাপী একটি নতুন অর্থনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, যেটার ভিতর দিয়ে শ্রমিক শ্রেণীর স্বার্থ বা বিকাশমান মধ্যবিত্তের স্বার্থ বা যে কোনোভাবে যুব সমাজের স্বার্থ কিছুভাবেই রক্ষিত হচ্ছে না বলে প্রতিবাদ হচ্ছে বারবার। তাই সেহেতু একটি অবশ্যম্ভাবী সংস্কারের প্রয়োজনীয়তা সবগুলো দেশের ভিতরেই অনুভূত হচ্ছে। অর্থনীতি বিশেষজ্ঞ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথার পাশাপাশি জানান, বিষয়টি অর্থনৈতিক, যা সব রাজনীতির মূল চালক। কিন্তু বদলে যাওয়া দুনিয়াতে সব বদলালেও সেই সব আর্থিক প্রতিষ্ঠানের পরিবর্তন হয়নি, যা মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যে শ্রমিক শ্রেণীর সাথে বা বিকাশমান মধ্যবিত্তের সাথে উচ্চ ধনিক যারা আছে এবং তাদের যে সমস্ত প্রতিষ্ঠান আছে, সেটার একটা বড় স্বার্থের সংঘাত রাষ্ট্র রক্ষা করতে পারছে না, ভারসাম্য নিতে পারছে না, সেটাই প্রকাশ পেয়েছে। কথা প্রসঙ্গে আসে মধ্যপ্রাচ্যে বিপ্লব রপ্তানির কথা। পশ্চিম থেকে পূর্বে যা গেল তা আবার কি করে ফিরে আসলো? তবে এক্ষেত্রে ডক্টর দেবপ্রিয়র যে উত্তর, তার নাম বুমেরাং, অর্থাৎ সেই বিক্ষোভ আজকে জাগিয়ে তুলছে ইউরোপ আমেরিকার ঘুমন্ত মানুষকে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিককালে নাগরিকরা যেভাবে দাবি দাওয়া নিয়ে পথে নেমে এসেছে এবং রাজনৈতিক পরিবর্তন সাধন করেছে, সেটাও এদের অনেকখানি অনুপ্রাণিত করেছে। এদিকে নিউ ইয়র্কে গত 17 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভের ঢেউ যাতে আর ছড়াতে না পারে, সেজন্য উন্নত দেশগুলোর সরকার প্রধানরা আলাদা আলাদাভাবে বৈঠকে বসার কথা বলছেন। যদিও দিনক্ষণ এখনো ঠিক হয়নি। ঠিক যেমন করে বিক্ষোভকারীরা বলছেন, বাঁচার সংগ্রাম চলছে শুরু থেকে, আর তা শেষ হবে সবকিছুর শেষে। রুমিন ওমান, এটিএন বাংলা, ঢাকা। রোড শোর নামে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া দামি গাড়ি প্রদর্শনী করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরের মাওনায় এক জনসভায় তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার রোড শোর বেশিরভাগ গাড়ি দুর্নীতি আর লুটপাটের টাকায় কেনা। স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ওই জনসভায় প্রধানমন্ত্রী আরও বলেন, আবারও তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসলে বেগম জিয়াকে গদির পরিবর্তে জেলে যেতে হতে পারে। শাহিন হাওলাদারের ক্যামেরায় গাজীপুরের শ্রীপুরের মাওনা থেকে আরও জানাচ্ছেন মানস ঘোষ। এমনিতেই গাজীপুরে আওয়ামী লীগের অবস্থান শক্ত, তার উপর দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা। মাওনা স্কুল মাঠ তাই দুপুর থেকেই ছিল মিছিলে মিছিলে স্লোগানে সরগরম। প্রধানমন্ত্রী যখন বক্তৃতা মঞ্চে আসেন, তখন বিপুল করতালিতে তাকে বরণ করে নেওয়া হয়।
বক্তৃতায় প্রধানমন্ত্রী বিরোধী দলের রোড মার্চ কর্মসূচির তীব্র সমালোচনা করে বলেন, দেশের মানুষ যখন শান্তিতে তারা তখন আন্দোলন করে। ছিলেন ভাঙ্গা সুটকেস তেরা গেঞ্জির মালিক। এই যে 2000 গাড়ি আপনার নেতা কর্মীর হাতে আসলো কোত্থেকে? এই গাড়ি কেনার পয়সা কোথা থেকে পেল তারা? জনগণের সম্পদ লুট করে, দুর্নীতি করে তবেই না এত টাকা বানিয়েছেন। সেই জন্য গাড়ির বহর দেখান গরিব মানুষকে যে আমাদের 2000 গাড়ি আছে, আমরা 2000 গাড়ি নিয়ে আজকে রোড মার্চ করতে পারি। রোড মার্চ মানে কি? মার্চ মানে তো পায়ে হাঁটা, তো রোড মার্চ তো পায়ে হেঁটে হেঁটে যেতে হবে। উনি তো গাড়ির বহর নিয়ে গেলেন, রোড মার্চ করিলেন না রোড শো করিলেন, সেটাই হচ্ছে বড় কথা। জনগণের সম্পদ লুটে নিয়েই তো এই টাকা। প্রত্যেকটা গাড়ির নাম্বার নিয়ে, তার রেজিস্ট্রেশন নিয়ে কোথা থেকে টাকা পেয়েছে সেই হিসাব করতে হবে। আবার তত্ত্বাবধায়ক সরকার এলে বিরোধী দল ক্ষমতায় যাবে এমন কোন নিশ্চয়তা আছে কিনা জানতে চান প্রধানমন্ত্রী। উনি যে এখন তত্ত্বাবধায়ক সরকার চান, তো মঈনুদ্দিন ফখরুদ্দিন তো আপনি 7 করে এনেছিলেন, আপনাকে তো গদিতে বসায় নাই। তো এখন আবার তত্ত্বাবধায়ক সরকার আসলেই যে আপনাকে গদিতে বসাবে, এই ভরসাটা কিভাবে করেন? আবার যে জেলে যেতে হবে না তার কি মানে কারণ আছে? জেলেও তো যেতে হতে পারে, সেই কথাটা ওনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। সরকারের এই মধ্যবর্তী সময়ে ঢাকার খুব কাছে গাজীপুরে বিশাল এই জনসভা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেদের মাঠের রাজনীতিতে শক্তির যেমন জানান দিল, তেমনি নিজেদের জনপ্রিয়তা যাচাইয়েরও সুযোগ পেল। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা মনে করছেন এ জাতীয় জনসভা যত বেশি হবে, কর্মীদের মনোবল তত চাঙ্গা হবে, পাশাপাশি সরকারের ইতিবাচক বার্তাগুলো মাঠ পর্যায়ে পৌঁছাবে। মানুষ ঘোষ, এটিএন বাংলা, মাওনা, শ্রীপুর, গাজীপুর। যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের সাবেক আমির গোলাম আজমের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু। তদন্ত শেষ হলে তাকে গ্রেপ্তারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এদিকে যুদ্ধাপরাধের অভিযোগে জামিনে থাকা সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল আলিম আদালতে হাজিরা দিয়েছেন। শর্ত সাপেক্ষে জামিনের শেষ দিনে আদালত না বসায় তার জামিনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। মাহমুদুর রহমানের রিপোর্ট। যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর বর্তমান আমির মতিউর রহমান নিজামী সহ শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে গত বছর গ্রেপ্তার করে পুলিশ। কারাবন্দী অবস্থায় তাদের বিরুদ্ধে ৭১ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত করে তদন্ত সংস্থা। একই অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকেও গ্রেপ্তার দেখানো হয়। ইতিমধ্যে তদন্ত সংস্থা জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে তদন্ত শেষ করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। কারাবন্দী অন্য অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে জোরে সোরে। তবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মূল হোতা গোলাম আজম এখনো গ্রেপ্তার না হয় তা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। এ বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান, গোলাম আজমের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে, খুব শীঘ্রই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গোলাম আজম ইজ আওয়ার টার্গেট। গোলাম আজম তদন্ত অব্যাহত আছে, তদন্ত হবে শেষ এবং প্রয়োজনীয় পদক্ষেপ যখন যখন যে ব্যাপারে নেওয়া দরকার সেটা অব্যাহতভাবে থাকবে, এ ব্যাপারে নিশ্চিত হতে পারো। এদিকে যুদ্ধাপরাধের অভিযোগে সত্য সাপেক্ষে জামিনে থাকা সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল আলিম ট্রাইব্যুনালে হাজিরা দিয়েছেন। রোববার তার জামিনের মেয়াদ শেষ হলেও আদালত না বসার কারণে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী জানান, বিএনপির এই নেতাকে ধানমন্ডি সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে তার আদালতে একটি আবেদন করেছেন। জামিন সংক্রান্ত বিষয় হলো, জামিন যে তারিখ পর্যন্ত দেওয়া হয় ওই তারিখের পরে যদি ওটা বর্ধিত না করা হয় তাহলে বাতিল হয়েছে বলে গণ্য হবে এবং সেই অনুযায়ী আজকে এখন উনি আর জামিনে নাই। সবশেষ গত 21শে জুলাই ট্রাইব্যুনাল আব্দুল আলিমের জামিনের মেয়াদ 16 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছিলেন। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সরকারের দুর্নীতির কারণে ভবিষ্যতেও পদ্মা সেতু হবে না বলে সংশয় প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানে তার কার্যালয়ে বিএনপির রাজনৈতিক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই দলটি দেশ ও দেশের রাজনীতিকে কলুষিত করেছে, সরকার ইতিহাস বিকৃত করছে বলে অভিযোগ করেন বেগম জিয়া।
লেখাপড়ার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরের শ্রীপুরে প্লেজ হারবার স্কুল অ্যান্ড স্পোর্টস একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, নবীনদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংসদ সদস্য রহমত আলী, স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠানের চেয়ারম্যান এটিএম সাইদুল আলম এতে আরও বক্তব্য রাখেন। এটিএন বাংলা এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহী বিভাগের রোড মার্চে বাধা দেওয়া হলে এর দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, রাজশাহী রোড মার্চে 4টি পথসভা, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জে 2টি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিকে রাজশাহী বিভাগে বিএনপি রোড মার্চ সফল করতে নেতাকর্মী সহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। দুপুরে ঢাকা মহানগর বিএনপির কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এই আহ্বান জানান। সংসদ অচল হওয়ার কারণে দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বলেন, বাংলাদেশ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। রাজধানীতে জাতীয় ওলামা পার্টির কেন্দ্রীয় সম্মেলনে তিনি রাষ্ট্রপতি না হয়ে রাষ্ট্রপ্রধান হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে বলে ঘোষণা দেন এরশাদ। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ। দেশ অতরে ডুবে যাচ্ছে, সামনে দেখছি সংঘাত, সামনে দেখছি গৃহযুদ্ধ। যে কথা বলেছি 2.5 বছর আগে সেটা এখনো বলছি। তখন বলেছি প্রস্তুতি গ্রহণ করো, এখন বলছি একবার নির্বাচন করব। রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা আমার নেই, আমি সরকার প্রধান হতে চাই। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে 4 শ্রমিক মারা গেছে, গুরুতর অসুস্থ হয়েছে আরও 2 জন। সীতাকুণ্ডের 12 আউলিয়া এলাকার জিরি সুবিধা শিপ ব্রেকিং ইয়ার্ডে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইয়ার্ডের একটি গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস ছড়িয়ে পড়লে ইয়ার্ডের কর্মরত 6 শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বিষাক্ত গ্যাসে অসুস্থ অন্য 2 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে রাজধানীর পাশে দক্ষিণ কেরানীগঞ্জের একটি রাসায়নিক কারখানার ক্লোরিন গ্যাস নিঃসরণে দমকল বাহিনীর 13 সদস্য সহ শতাধিক ব্যক্তি অসুস্থ হয়েছেন। অসুস্থদের ঢাকা মেডিকেল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্লোবাল হেভি কেমিক্যাল কোম্পানির কারখানায় সকালে ক্লোরিন গ্যাস সরবরাহ লাইনে ছিদ্র দিয়ে গ্যাস নির্গত হলে তাৎক্ষণিকভাবে তা আশেপাশের 1 বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। আশেপাশের বিষক্রিয়ার আশঙ্কায় স্থানীয় স্কুল কলেজগুলো বন্ধ ঘোষণা করা হয়। খবর পেয়ে ঢাকা থেকে দমকল বাহিনীর 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 1 ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝুঁকিপূর্ণ হওয়ায় কারখানার সকল কার্যক্রম বন্ধ রেখেছে স্থানীয় প্রশাসন। মূল নকশা চূড়ান্ত না হওয়ায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে নদী খননের সবচেয়ে বড় প্রকল্প কর্ণফুলীর ক্যাপিটাল ড্রেজিং এর কাজ। 5 মাস আগে ড্রেজিং শুরু হলেও কাজের কাজ হয়েছে নামমাত্র। তাই নির্ধারিত সময় এই কাজ শেষ করা নিয়ে সংশয় রয়েছে খোদ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের। এর সাথে যোগ হয়েছে নানা অব্যবস্থাপনা ও চাঁদাবাজির অভিযোগ। চট্টগ্রাম থেকে কামাল পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং এর কাজ শুরু হয়েছে গত মে মাসে। এই সময়ের মধ্যে প্রকল্পের 25 ভাগ কাজ শেষ হবার কথা থাকলেও এখন পর্যন্ত হয়েছে মাত্র 10 ভাগ। এখনো মূল নকশাই চূড়ান্ত করতে পারেনি বন্দর কর্তৃপক্ষ। এই অবস্থায় নির্ধারিত সময়সীমা 20 মাসের মধ্যে কাজ শেষ করা নিয়ে সংশয় জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মালয়েশিয়ান মেরিটাইম। Yet to receive the approved drawing, so this is very difficult for us to proceed on the execution to our side. Very difficult and very tough job to complete this work timely if this problem will not be resolved. রাজনৈতিক পরিচয়ে কেউ কেউ চাঁদা দাবি করছে বলেও অভিযোগ তুলেছে এই ঠিকাদারি প্রতিষ্ঠান। পাশাপাশি কর্ণফুলী খনন করে যে 36 লাখ ঘনমিটার মাটি তোলা হবে তার ভাগাভাগি নিয়ে প্রতিষ্ঠানের সাথে দ্বন্দ্ব চলছে বন্দর কর্তৃপক্ষের। এমন জটিল পরিস্থিতির মধ্যে মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে সাথে নিয়ে শনিবার ক্যাপিটাল ড্রেজিং এর কাজ দেখতে আসেন নৌপরিবহন মন্ত্রী। ফুল ডিজাইন কিন্তু আমাদের করা আছে এবং সেগুলো কিছু কিছু কারেকশন হতে পারে। যে অভিযোগের কথা আপনারা বলছেন সেই অভিযোগ আমরা খতিয়ে দেখছি, এর কতটা সত্যতা আছে সেটা। আর এগ্রিমেন্টের বাইরে আমরা কিছুই করতে দেব না। 36 লক্ষ ঘন মিটার ড্রেজিং স্পয়েল ওঠার কথা,
বা বালু ওঠার কথা, তার মধ্যে 21 লক্ষ ঘনমিটার মতো বন্দর এবং তার অ্যান্সিলারি কাজের জন্য ব্যবহার হবে। বাকি 15 লক্ষ ঘনমিটার এগ্রিমেন্ট আছে যে কন্ট্রাক্টর তার ডিসপোজাল থাকবে, সরাতে হবে, তাকে সরাতে হবে। এখন সে কিভাবে সরাবে সেটা তার ব্যাপার। 229 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় নদীর তীর সংরক্ষণ ও লাইটারেস জাহাজ জেটি নির্মাণের কথা রয়েছে। আর এটি বাস্তবায়িত হলে নদী ও এর তীরবর্তী এলাকায় উদ্ধার হবে প্রায় 300 কোটি টাকার অন্তত 50 একর ভূমি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আফতাব গ্রুপ অর্থ সংবাদ। আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে ফরিদপুর শহরে চালু হল ইস্টার্ন ব্যাংকের 52তম শাখার কার্যক্রম। শহরের মুজিব রোডে এ শাখার উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, উপব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান এবং পরিচালক মীর নাসির হোসেন সহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। ব্যাংক কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানের আরও 7টি নতুন শাখা খোলা হবে চলতি বছর। পপুলার ফার্মাসিউটিক্যালস আন্তর্জাতিক সংবাদ। ইরাকে মার্কিন দূতাবাসের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সেনা রেখে অবশিষ্ট সকল সেনা সদস্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এক শীর্ষ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, দূতাবাসের জন্য প্রয়োজনীয় 160 জন সেনা ছাড়া অন্যান্যদের প্রত্যাহার করা হবে। ইরাকের বাগদাদ ছাড়াও বসরা, ইরবিল ও কিরকুকে মার্কিন কূটনৈতিক উপস্থিতি রয়েছে, যার নিরাপত্তার দায়িত্ব পালন করবে 5000-এরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান। মার্কিন সেনা উপস্থিতি নিয়ে ইরাকি রাজনীতিকদের তীব্র মতবিরোধের কারণে ওয়াশিংটন এ সিদ্ধান্ত নিল বলে মনে করছেন বিশ্লেষকরা। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে ইরাক থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা। জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের উপর যে প্রভাব পড়ছে তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি, প্রাণী সম্পদ ও মৎস্য সম্পদ। হুমকির মুখে পড়ছে দেশের খাদ্য নিরাপত্তা। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক বিতর্ক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করে এসব কথা বলেছেন খাদ্যমন্ত্রী ড আব্দুর রাজ্জাক। তিনি বলেন, লবণাক্ততা এবং ভূমির কার্যক্ষমতা কমে যাওয়ায় উপকূল অঞ্চলে উৎপাদন বাড়ানো যাচ্ছে না। তবে চ্যালেঞ্জ যতই থাক না, মোকাবেলা করে উৎপাদন বাড়াতে না পারলে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিয়ে দুর্ভাবনায় পড়তে হবে বলে জানান তিনি। খাদ্য নিরাপত্তা বিষয়ক এই বিতর্কে সারা দেশ থেকে আসা 150টি দল অংশ নেয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী। গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন অপরিহার্য বলে মনে করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি নেল ওয়াকার। রাজধানীর একটি হোটেলে ইউএনডিপি আয়োজিত নারীদের রাজনৈতিক নেতৃত্ব নিয়ে এক সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে দেশের আর্থসামাজিক অবস্থার দ্রুত উন্নয়ন করা সম্ভব। এর আগে তিনি দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ উপাধ্যক্ষ আব্দুস শহীদ। সম্মেলনে ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান ও আফগানিস্তান সহ আরও বেশ কয়েকটি দেশের 65 জন সংসদ সদস্যরা যোগ দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90 বছর পূর্তি উপলক্ষে সিনেট ভবনে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ এথিক্স ক্লাব আয়োজিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড মিজানুর রহমান, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন তাসলিমা মনসুর উপস্থিত ছিলেন। মরমী সাধক ফকির লালন শাহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মস্থান কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ায় আজ থেকে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠানমালা। এরই মধ্যে ছেউড়িয়ায় লালনের আখড়ায় ভিড় করেছেন বাউল, সাধু, গুরু ও ভক্ত অনুসারীরা। কুষ্টিয়া প্রতিনিধি আল মামুন সাগরকে সাথে নিয়ে রিপোর্ট করছেন কঙ্কন নাগ। মানুষে মানুষে ভেদাভেদ আর জাতপাতের অন্ধ বিচারের বিরুদ্ধে সারা জীবনই সোচ্চার ছিলেন ফকির লালন শাহ, আর তাই জাতের অস্তিত্ব নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি মানুষকেই গুরু হিসেবে বিচার করে দীক্ষা লাভের আহ্বান জানিয়েছেন লালন। বলেছেন, মানুষ গুরুর দীক্ষা লাভ করলেই সর্বসাধন সিদ্ধ হবে। এই মানবতাবাদী মরমী সাধক লালন শাহের প্রয়াণ দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউড়িয়ায় শুরু হয়েছে লালন উৎসব। সারাদিন ধরে বাউল গানের আসর, লালনের জীবন দর্শন নিয়ে আলোচনা আর মাসব্যাপী গ্রামীণ মেলার মাধ্যমে স্মরণ করা হবে লালনের আদর্শকে। জাতি ধর্ম ঊর্ধ্বে থেকে
গোষ্ঠীর ঊর্ধ্বে থেকে উনি একজন অলৌকিক ধর্ম, এই গুরুবাদী মানব ধর্ম প্রচার করে গেলেন। আত্মার টানে আসি এই ঘরের তরিকার লোক আমরা। এই উৎসবকে ঘিরে এরই মধ্যে ছেউরিয়ার মরাকালী নদীর তীরে লালনের আখড়ায় জড়ো হয়েছেন দেশ বিদেশের হাজারো বাউল ভক্ত, সাধুগুরু ও ভক্ত অনুসারী। আখড়ার সামনে বিশাল মাঠ জুড়ে বসেছে গ্রামীণ মেলা। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় স্থানীয় জেলা প্রশাসনের আয়োজনে 4 দিনের অনুষ্ঠানমালা শেষ হবে 19 অক্টোবর। এই অস্থির বিশ্বে শান্তি ফেরাতে লালনের অহিংসার বাণী ছড়িয়ে দিতে হবে বলে মনে করছেন উৎসবে যোগ দেয়া সবাই। কঙ্কন নাগ, এটিএন বাংলা। এদিকে ইটালির রাজধানী রোমে শুরু হয়েছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক লালন উৎসব। ইটালির উসুর সিনেটর তামাসো জানোলেত্তি এই উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ইটালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দূতাবাসের সহযোগিতায় উৎসবের আয়োজন করে বাংলাদেশ কালচারাল ইনস্টিটিউট অব ইটালি। অনুষ্ঠানে রোম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জানিনি ও অধ্যাপিকা আলেসজান্দ্রা বক্তব্য রাখেন। তারা বলেন, এই ধরনের উৎসব বাংলাদেশকে বিদেশিদের কাছে আরও পরিচিত করে তুলতে সক্ষম হবে বলে মনে করেন তারা। উৎসবে নিকোলা মেত্তের বেশ কিছু চিত্র প্রদর্শন করা হয়। বাংলাদেশের হস্তশিল্পের বেশ কিছু স্টলও বসে সেখানে। রোম প্রবাসী শিল্পীরা লালনের গেরুয়া পোশাক পরে গান ও নৃত্য পরিবেশন করেন। প্রিমিয়ার ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন উন্নয়ন নিশ্চিত করতে পুনঃব্যবহারযোগ্য জ্বালানি সঠিক ব্যবহার শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েটের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ এনামুল হক। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড এম শহীদুল ইসলাম ও ড HR খান। সেমিনারে বক্তারা সৌরশক্তি ও বায়োগ্যাসের ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পার্টেক্স খেলার খবর। শুরুতেই ওয়ালটন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সংবাদ। ওয়ালটন ক্রিকেট সিরিজের তৃতীয় শেষ ওয়ানডে এবং 2 টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে বিকেলে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছান জাতীয় দলের ক্রিকেটাররা। আজ বিশ্রামে কাটানোর পর সোমবার অনুশীলন করবে তারা। এদিকে তাদের প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজ দলও কিছুক্ষণ আগে চট্টগ্রামে পৌঁছেছে। মঙ্গলবার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে মুখোমুখি হবে 2 দল। 3 ম্যাচ সিরিজের প্রথম 2 ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করা ক্যারিবীয়রা এখন বেশ নির্ভর। আর স্বাগতিক দল চাইছে শেষ ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ এড়াতে। 5 বল হাতে রেখে দ্বিতীয় টি-20 ম্যাচে অস্ট্রেলিয়াকে 3 উইকেটে হারিয়ে সিরিজ 1-1 সমতায় শেষ করল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। জোহান্সবার্গে প্রথমে ব্যাট করে 8 উইকেটে 147 রান তোলে অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ 39 করেন ক্যামেরন হোয়াইট, 39 মিশেল মার্চ 36 রান করেন। দক্ষিণ আফ্রিকার পেসার সোসোবে, থেরন ও মর্টেল 2টি করে উইকেট পান। জবাবে মাত্র 17 রানে 2 উইকেট হারায়। ইউহান বোথা করেন 34 রান। পরে অষ্টম উইকেটে থেরন ও পার্নেল দলের স্কোরে 64 রান যোগ করে প্রোটিয়াদের জয় নিশ্চিত করে। 16 বলে 3-4 আর 1 ছক্কায় ম্যাচ জেতানো 30 রান করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন রাস্টি থেরন। ফুটবল। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জোড়া গোলে রেসিং সান্তান্ডারকে 3-0 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। নিউ ক্যাম্পে নিজ মাঠে 11 মিনিটে দলকে এগিয়ে দেন মেসি। আন্দ্রেস ইনিয়েস্তার বাড়ানো বলে বক্সের ডান প্রান্ত থেকে আর্জেন্টাইন অধিনায়কের কোনাকুনি শট জালে জড়ায়। 27 মিনিটে জাভি হার্নান্দেজ ব্যবধান দ্বিগুণ করলে 2-0 গোলে এগিয়ে যায় বার্সা। 68 মিনিটে টানা দুবারের বিশ্বসেরা ফুটবলার মেসি দ্বিতীয় গোল করেন। এই জয়ে 7 খেলায় বার্সার সংগ্রহ 17 পয়েন্ট। আরেক খেলায় আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েন হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদ 4-1 গোলে হারায় রিয়াল বেটিসকে। হকি। 22তম জাতীয় যুব হকি সুপার লিগে জয় পেয়েছে চট্টগ্রাম, রংপুর ও রাজশাহী জেলা দল। মাওলানা ভাসানী স্টেডিয়ামে সাউথ ইস্ট ব্যাংক জাতীয় যুব হকি সুপার লিগে রাজশাহী বিভাগের বিপক্ষে 6-0 গোলে জিতেছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং নড়াইল জেলা দলকে 5-2 গোলে হারিয়েছে রংপুর জেলা দল। দিনের অপর ম্যাচে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার বিপক্ষে রাজশাহী জেলা দল জয় পায় 3-0 গোলে। এই জয়ে রাজশাহী, চট্টগ্রাম এবং রংপুরের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম আরেকবার।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত 28 অক্টোবর থেকে মাঠে থাকবে। সন্ত্রাসীদের হুমকিতে প্রার্থীদের মধ্যে শঙ্কা বাড়ছে। পদ্মা সেতু দুর্নীতি নিয়ে চলতি সপ্তাহে সরকারের মনোভাব জানানো হবে বিশ্বব্যাংকে, বললেন অর্থমন্ত্রী। এই ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি, দাবি পররাষ্ট্রমন্ত্রী। টানা দরপতনে ডিএসসির সামনে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আমরণ অনশন। পুঁজিবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল সারা বিশ্ব। আর্থিক ব্যবস্থার সংস্কারের তাগিদ বিশ্লেষকদের। এবং তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসলে বেগম জিয়াকে গদির পরিবর্তে জেলে যেতে হতে পারে, গাজীপুরে জনসভায় বললেন প্রধানমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। এটিএন বাংলার জনপ্রিয় প্রোগ্রাম আপনার মোবাইলে ডাউনলোড করতে ভিজিট করুন web.atnbangla.tv। এটিএন বাংলার সর্বশেষ সংবাদ শুনতে ডায়াল করুন 2010 নম্বরে। মহান বিজয়ের 40 বছর পূর্তি উপলক্ষে হাসান আহমেদ চৌধুরী কিরণের পরিচালনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে সংসদীয় পদ্ধতিতে বিএসবি ক্যাম্ব্রিয়ান বিজয় দিবস বিতর্ক প্রতিযোগিতা শীঘ্রই দেখবেন এটিএন বাংলায়। অংশগ্রহণের জন্য আবেদন করুন পরিচালক বিএসবি ক্যাম্ব্রিয়ান বিজয় দিবস বিতর্ক প্রতিযোগিতা, এটিএন বাংলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ওয়াসা ভবন, 2য় তলা, করণ বাজার, ঢাকা। ফ্যাক্স 8189634634। কাজল, তুমি আমাদের বাসায় কি হবে? তুই আমাকে কাজলের কথা বলিসনি না? এগুলো তুমি কোথায় পেলে? আন্টির মায়ের দেয়া গয়নাগুলো ছেলের বউয়ের জন্য রক্ষা করা গেল। নাটক মিথ্যা তুমি প্রেম, রচনা ও পরিচালনা সুমন আনোয়ার। দেখুন 28 অক্টোবর শুক্রবার রাত 8টায়।